সঙ্গে। আর আজকে লাইভে অনেকদিন হয়ে গিয়েছে রাজ্যে, এবং ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল নির্বাচন হচ্ছে, এবং দু দফায় নির্বাচন। ইতিমধ্যেই গতকাল আমরা দেখেছি যে বামেদের তরফে 193 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, আর বিজেপির তরফে 144টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, এবং আজকে তৃণমূলের তরফে নাকি প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। এখন প্রশ্ন যে কি কি চমক থাকতে পারে, এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা পার্টিকুলার লাইভ করছি, আপনাদের সামনে রাখছি, যে সৌরভ গঙ্গোপাধ্যায়, তাকে কিন্তু তৃণমূলের কোনো মঞ্চে সরাসরি দেখা না গেলেও রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছেন একাধিক জায়গায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি একাধিকবার মঞ্চ শেয়ার করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই জল্পনা তৈরি করছেন যে আদতে কি সৌরভ গঙ্গোপাধ্যায় তৃণমূলে যোগদান করছেন, এবং তিনি কি প্রার্থী হতে চলেছেন। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে একটু বিস্তারিত আলোচনা করব বা আপনাদের জানাবো। তবে তার আগে বলি, যারা যারা আমার ফেসবুক লাইভ দেখছেন প্রত্যেকের স্বাগত জানাই। একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা আপনাদের কাছে ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা, এবং কি কি ধরনের আপনারা খবর দেখতে চান, এবং যেহেতু নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্যে, এবং আপনারা কি ধরনের নিউজ সেগমেন্ট দেখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনাদের কোনো কিছু জানার তথ্য আপনাদের যদি প্রয়োজন হয়, এবং কি কি বিষয় আপনারা জানতে চান, সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে আনার। ইতিমধ্যে অনেকে দেখছেন লাইভটা, প্রত্যেকের স্বাগত জানাই। এবার মূল বিষয়ে ঢুকি, যে আমরা এর আগে দেখেছি যে শাসক দলের পক্ষ থেকে যখন প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, সেটা লোকসভা হোক বা বিধানসভা, প্রত্যেক সময় কিন্তু একটা চমক থাকে। লোকসভাতে আমরা দেখেছিলাম যে র্যাম্প ওয়ার্কের মাধ্যমে, অর্থাৎ কর্পোরেট স্টাইলে কিন্তু লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল, যেখানে একাধিক নতুন মুখ, তারকা মুখ, আমরা রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, ইউসুফ পাঠানকে দেখেছিলাম, যেখানে তৃণমূল দাঁড় করিয়েছিল বহরমপুর থেকে, যেটা আনএক্সপেক্টেড ছিল। কীর্তি আজাদ ছিলেন, দেবাংশু ভট্টাচার্য, তিনিও টিকিট পেয়েছিলেন। এবারে কি কি চমক থাকছে বিধানসভা নির্বাচনে, এবং সব থেকে হট টপিক যেটা সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং তার আগে বলেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কোন আসন থেকে দাঁড়াতে পারেন সেই নিয়েও কিন্তু জল্পনা চলছে। কারণ গতকাল আমরা দেখেছি যে একটা বিজেপির মাস্টার স্ট্রোক বলা যেতে পারে, যে শুভেন্দু অধিকারী তিনি দুটি আসন থেকে লড়ছেন, একটি ভবানীপুর, অন্যটি হচ্ছে নন্দীগ্রামে আমরা গতবার দেখেছিলাম 2021 বিধানসভা নির্বাচনে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেরে গিয়েছিলেন নন্দীগ্রাম থেকে, এবং পুনরায় তিনি ভবানীপুর থেকে দাঁড়ান, যেখানে বিজেপির তরফে রুদ্রনীল ঘোষ তিনি দাঁড়িয়েছিলেন, এবং সেখানে তিনি জেতেন। এখন জল্পনা উঠছে যে ভবানীপুরে দাঁড়াবেন নাকি নন্দীগ্রামে দাঁড়াবেন। তবে নন্দীগ্রামে দাঁড়ানোর সম্ভাবনা অত্যন্ত কম। সেই জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী ভবানীপুর থেকেই দাঁড়াবেন। এখন হাড্ডাহাড্ডি লড়াই যদি সেটা হয়ে থাকে, এখন দেখার যে বিজেপির পর আজকে তৃণমূল যদি প্রার্থী তালিকা ঘোষণা করে, সেক্ষেত্রে কি হতে চলেছে। এবার আসি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ, যেটা প্রথমেই বললাম যে কখনোই সৌরভ গঙ্গোপাধ্যায়কে তৃণমূলের সরাসরি মঞ্চে দেখা যায়নি। তিনি রাজ্যের হয়ে বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, এবং খুব লক্ষণীয় কিছু বিষয় সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি। যেমন যদি বলি যে কিছুদিন আগেই, 1-1.5 বছর আগে আমরা দেখেছি, যখন রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন কলকাতায় এসেছিলেন, এবং আমরা দেখেছি যে সৌরভ গঙ্গোপাধ্যায় তার বাড়িতে তিনি নৈশভোজন সেরেছিলেন, এবং তা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছিল যে বিজেপি থেকে যোগদান করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সেই জল্পনা একেবারে তিনি শেষ করে দিয়ে বলা যেতে পারে যে আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি একটা মঞ্চে তাকে দেখা গিয়েছিল, ফলে বোঝাই যাচ্ছে যে তিনি বিজেপিতে যোগদান করছেন না। এবার যে বিষয়টা, যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন সময় এবং বছরে একবার করে তিনি বাণিজ্য, বিনিয়োগ এইসব বিষয় নিয়ে তিনি বিদেশে যান, এবং সেখানেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার আলোচনা হয়, বৈঠক হয়। এরপরে দেখা যায় যে তিনি কারখানা করবেন, এবং তাই নিয়ে কিন্তু একটা বিভিন্ন রকম পরিকল্পনা চলছে, সেটার উদ্বোধনও হয়ে যাবে এক্ষেত্রে বলা হচ্ছে। এবং তারপরে মনে করা হচ্ছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি নাকি তৃণমূলে যোগদান করছেন। আরও বেশি করে জল্পনা উস্কে দিয়েছে সেটা হচ্ছে এই সম্প্রতি যখন ধর্ণা মঞ্চে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা দিচ্ছিলেন, এবং সেই সময় আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চ থেকে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে যেভাবে ট্রোল করা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে, সেগুলো তিনি প্রতিবাদ করছেন, এবং তাই নিয়ে তখন যখন প্রতিবাদ চলছে সোশ্যাল মাধ্যমে একেবারে স্পষ্ট হয়ে যায় যে তিনি হয়তো তৃণমূলে যোগদান করছেন। কিন্তু আদতে
কি সেটা হতে যাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। এখন দেখার বিষয় যে আদতে এই প্রার্থী তালিকা ঘোষণা করলে শাসক দলের পক্ষ থেকে 294টি আসনেই কি প্রার্থী তালিকা ঘোষণা করে, নাকি ধাপে ধাপে করে, নাকি আরও বড় চমক নিয়ে আসে শাসক দল, সেদিকে তো অবশ্যই নজর থাকবে। এবং পাশাপাশি আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে অনুব্রত মণ্ডলের সঙ্গেও একই মঞ্চে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে, তা নিয়েও কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল। তখন বলা হয়েছিল, কিন্তু সৌরভ গাঙ্গুলিকে জিজ্ঞাসা করাতে তখন আমরা দেখেছিলাম যে তিনি বিষয়টা ডিনাই করে গিয়েছেন, ইগনোর করে গিয়েছেন। কিন্তু এখন যেহেতু সামনেই নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী তালিকা ঘোষণা করছে বিরোধীরা, করে দিয়েছে অলরেডি। 144টি আসনে বিজেপি, 193টি আসনে সিপিএম তারা ঘোষণা করে দিয়েছে। এক্ষেত্রে আজকে তৃণমূল কংগ্রেস তারা ঘোষণা করতে পারে। এখন দেখার বিষয় যে আদতে কি চমক নিয়ে আসে শাসক দলের পক্ষ থেকে, এবং যদি সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি তৃণমূলে যোগদান করেন, তবে তাকে মনে করা হচ্ছে যে বেহালার পশ্চিমে তাকে দাঁড় করানো হবে। সেক্ষেত্রে আদতে কি পরিস্থিতি হয় সেদিকে তো অবশ্যই নজর থাকবে। আপনাদের আরও বলি যে যারা আমার সঙ্গে লাইভটা দেখছেন প্রত্যেকে স্বাগত জানাই। একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের আর কোনো প্রশ্ন রয়েছে কি না, কোনো তথ্য আপনাদের যদি জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো। অনেকে জিজ্ঞাসা করছেন যে সত্যিই কি সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি জয়েন করছেন টিএমসিতে, সেটা এখন সময়ের অপেক্ষা। কারণ যদি সেটা হয়েও থাকে তাহলে কিন্তু আর বেশি সময় নেই, আজকালের মধ্যেই সেটা জানা যাবে। কারণ আজকেই সম্ভবত তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন রকম বিষয় উঠে আসছে, এবং সৌরভ গঙ্গোপাধ্যায় যে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় সফর সঙ্গী হয়েছেন তা নিয়েও নানা রকম জল্পনা তোলা হচ্ছে, তার সঙ্গে কাজ করেছেন এমনও বলা হচ্ছে। সেক্ষেত্রে আদতে কী পরিস্থিতি হয় সেদিকে তো এখন সময় উত্তর দেবে যে তিনি দাঁড়াবেন কিনা। তবে মনে করা হচ্ছে যদি প্রার্থী করা হয়, যদি তিনি তৃণমূলে যোগদান করেন, তাহলে সেক্ষেত্রে তাকে বেহালার পশ্চিম আসনেই দেওয়া হবে। এখন দেখার বিষয়, সময় বলবে যে কোন দিকে পরিস্থিতি গড়াচ্ছে। এবং পাশাপাশি আমরা নজর রাখবো যে ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গিয়েছে শাসক দলের পক্ষ থেকে, বিজেপির তরফ থেকে। তারা বিভিন্ন রকম, আমরা দেখেছি কিছুদিন আগেই বিজেপি যেমন পরিবর্তন সভা তারা বিভিন্ন জায়গায় করেছে, একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফেও নানা রকম স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। তাদের এসআইআর যে মূল হাতিয়ার এখন তৃণমূলের কাছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ এসআইআর নিয়ে দুবার ধর্ণা হয়ে গিয়েছে। প্রথমে যখন এসআইআর প্রক্রিয়া চালু হলো তখন আমরা দেখেছি রাজপথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী, এবং পাশাপাশি যখন শেষের দিকে অনেক নাম বাদ দিয়েছে, কারণ 63,060 লক্ষ নাম এখনো পর্যন্ত বিচারাধীনের তালিকায়। তাদের কি ভবিষ্যৎ, তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, নাকি তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হবে, সেই নিয়েও কিন্তু একটা জল্পনা তৈরি হচ্ছে। এবং সেই নিয়েও মুখ্যমন্ত্রী তিনি ধর্মতলায় আবারও ধর্নায় বসেছিলেন। 5 দিনের মাথায় ধর্না তুলেও নেওয়া হয়েছিল, কারণ আপনারা জানেন সুপ্রিম কোর্টের একটা রায় এসেছিল, সেখানে বলা হয়েছে যে যারা বিচারাধীন অবস্থায় রয়েছে তারা কিন্তু নতুন করে আপিল করতে পারে, এবং নির্বাচনের আগের দিন পর্যন্ত তাদের কিন্তু বিষয়টা খতিয়ে দেখা হবে। তবে বিরোধীরা যেটা বারবার বলছে, শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি কিন্তু বারবার বলেছেন যে এই 60 লক্ষ যে বিচারাধীন নাম রয়েছে তাদের কিন্তু মীমাংসা করেই তবে নির্বাচন করতে হবে। এবং সেটার দিকে কি জোর দিচ্ছে নির্বাচন কমিশন, নাকি তারা এই 60 লক্ষকে বাদ দিয়েই নির্বাচন প্রক্রিয়া করবে, সেদিকেই কিন্তু প্রত্যেকের নজর রয়েছে। এখন তৃণমূল কংগ্রেস এই নিয়ে আর কি সরব হয় সেদিকে তো অবশ্যই নজর থাকবে। তবে এখনকার মতো লাইভটা শেষ করতে হচ্ছে। তবে আমাদের বিভিন্ন রকম সারা দিনের সেগমেন্ট রয়েছে নিউজের, এবং বিভিন্ন রকম আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি। যেমন এ রাজ্যের ভোট নিয়ে আমরা বিভিন্ন রকমভাবে প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, সেরকম একইভাবে আমরা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের কী পরিস্থিতি, কারণ সেখানেও সদ্য পট পরিবর্তন হয়েছে, নির্বাচিত সরকার এসেছে, এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কী রয়েছে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। তবে এখনকার মতো লাইভ এখানেই শেষ করতে হচ্ছে। প্রত্যেককে অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন।